হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টারে বাংলা মাইনরের দ্বিতীয় যে পেপার অর্থাৎ MN4 পেপারটির নাম হচ্ছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে বাংলা মাইনরের সিলেবাস কিন্তু অনেক বিস্তারিত, বিশেষ করে মডিউল 1 তোমাদের যে কবিতা আছে এই কবিতার সিলেবাস অনেক বিস্তারিত, অনেকগুলি কবিতা আছে। তার মধ্যে থেকে আমি বাছাই করে কিছু প্রশ্ন রেখেছি যেগুলো করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা। তোমাদের 15 নম্বরের প্রশ্ন দেখো। 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন বিদ্যাপতি, ঠিক আছে, বিদ্যাপতি ও চণ্ডীদাস থেকে। বিদ্যাপতি ও চণ্ডীদাস থেকে কি করবে দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি কৃতিত্ব তুলনামূলক আলোচনা করো। কাকে দুঃখের কবি বলা হয় এবং কেন বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বা এটা অথবার প্রশ্ন হতে পারে বিদ্যাপতির পদাবলীর কাব্য সৌন্দর্য ও ভাব কবিরতা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে লালন ফকির। লালন ফকির থেকে আছে সব লোকে কয় লালন কি জাত, গানটির আলোকে লালন ফকিরের অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার পরিচয় দাও। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, আর কবিতায় যে গতিবাদ বা চঞ্চলতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস থেকে দেখো, জীবনানন্দ দাস থেকে কি বলা হচ্ছে দেখো, জীবনানন্দ দাস থেকে বলা হচ্ছে সুচেতনা কবিতায় কবির ইতিহাস চেতনা এবং সমকাল ভাবনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। তারপরে শঙ্খ ঘোষ থেকে আছে দেখো, বাবরের প্রার্থনা কবিতায় যে নিঃসঙ্গতা, অবক্ষয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাবরের যে আরতি প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। তারপরে এখানে একটা প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে 5টা, আর এই একটা 6টা দেওয়া আছে। ওই 5টা প্রশ্ন কোনোটাই ছাড়া যাবে না। পরের প্রশ্ন দেখো, মধুসূদন দত্ত দিয়ে দেওয়া আছে হে বঙ্গ ভাণ্ডারে তব। সনেটটিতে কবির দেশপ্রেম এবং মাতৃভাষার প্রতি যে অনুরাগ প্রকাশিত হয়েছে তা লেখো। দেখো এখানে তোমাদের কিন্তু অনেকগুলো টপিক দেওয়া আছে, তার উপরে কিন্তু আমি এইভাবে তোমাদের সাজেশন তৈরি করেছি এবং সাজেশানে তোমাদের একটা আমি স্ট্র্যাটেজি প্রয়োগ করেছি। স্ট্র্যাটেজিটা একটু তোমাদের বলে দিই। তোমাদের এই যে কবিতার হচ্ছে 3টে সেট আছে, ভালো করে শুনবে। তোমাদের কবিতার 3টে সেট আছে এবং সেটাকে আমি কি করেছি, 3টে সেট কবিতার কি করেছি মানে তোমাদের সিলেবাসটাকে পুরো আমি ভেঙে 3টে সেটে বানিয়ে নিয়েছি। প্রথম সেটে কি করেছি, প্রাচীন যুগের যে প্রাচীন যুগের কবিতা এবং আধুনিক যুগের কবিতা আছে। প্রাচীন যুগের কবিতার মধ্যে চর্যাপদ ও বৈষ্ণব পদাবলী, যেমন বিদ্যাপতি আর চণ্ডীদাস থেকে একটি 15 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেখান থেকে তোমাদের একটা করতেই হবে। এবং বাকি আধুনিক যুগ থেকে যেমন বলাকা, সুচেতনা আর বাবরের প্রার্থনা, এই 3টি মানে যে কবিতা আছে সেখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা। সেইভাবে তোমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী একটা সাজেশন তৈরি করা হয়েছে, যে এই নয় যে এমনি যা ইচ্ছা তাই প্রশ্ন এখানে রাখা হয়েছে, যে কোনো প্রশ্ন বাদ দেওয়া হয়েছে তা নয়। সেই জন্য আমি তোমাদের কি বললাম, যে এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এর বাইরে প্রশ্ন কি আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে। তবে এই প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন তো তোমাদের 15 নম্বরে লিখতে হয়, সেই একটি প্রশ্ন মডিউল 1 থেকে তোমরা লিখে আসতে পারবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো কিভাবে সাজেশনটা তৈরি করতে হয়। তোমরা অনেক সময় বলো স্যার সাজেশন দিচ্ছেন না কেন? দেখো, একটা সাজেশন তৈরি করতে অনেকটা পরিশ্রম আছে, সেইভাবেই সাজেশন কিন্তু তৈরি করা হয়। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য এই মাইনর বাংলা সাবজেক্টের কিন্তু স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, আমি আর পড়ছি না, এগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। এখানে দেখো যেগুলো 3টে স্টার দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন কান্ডারি হুঁশিয়ার, কবি কাদের কেন হুঁশিয়ার করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সব বাছাই করা আছে। দেখো এই প্রশ্নটা 3 দাগের প্রশ্ন, দেখো সই কেবা শুনাইল শ্যামনাম, পরটির রাধার যে পূর্বরাগ প্রকাশিত হয়েছে তা লেখো।
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো পরের প্রশ্নগুলো তোমরা এবারে বড় প্রশ্ন এখান থেকে দেখো। এবারে ছোট গল্প, তোমাদের মডিউল 2 এ আছে ছোট গল্প। তোমাদের মডিউল 2 এ বেশ কিছু ছোট গল্প আছে, তার মধ্যে থেকে ছোট গল্প একটা বেছে নেওয়া হয়েছে। প্রথম যে ছোট গল্প মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেছি, প্রথমেই তোমাদের আছে শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে কি করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পে দেখো চন্দরা চরিত্রটি বিশ্লেষণ করো। তারপর দেখো চন্দরার অভিমান বলছে, অভিমানী কি তার ট্র্যাজিক পরিণতির কারণ আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা আছে। তারপরে অভাগীর স্বর্গ। দেখো এখানে একটা বলি যে এখান থেকে এই তোমরা যদি ধরতে পারো যে শাস্তি নাটক থেকে আমাদের প্রশ্ন এসেছে, তা এই প্রশ্নটাকে তো তৈরি করবে। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে মানে এখান থেকে একটা তোমরা সারাংশ টাইপের প্রশ্ন করে রাখতে পারো। অর্থাৎ এখানে এই যে ছোট গল্পের যদি তোমরা সারমর্মটা পড়ে রাখতে পারো, তাহলে তোমরা নামকরণ আসুক বা কিছু আসুক সেটা তোমরা লিখে আসতে পারবে। তোমাদের আমি বলবো যে তোমরা ছোট গল্পগুলো একটু পড়ো, যে সব কটা পড়তে হবে তা নয়। যেমন এটা পড়ো, প্রথমে যেটা আছে এটা পড়ে নাও তোমরা একটু, তবে এই প্রশ্নটা খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। তারপর অভাগীর স্বর্গ, ঠিক আছে, অভাগীর স্বর্গ থেকে যেটা করবে, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন সমাজ ব্যবস্থা, জাতিভেদ ও কুসংস্কারের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরে আছে আদাব থেকে কি করবে, আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে দুটি ভিন্ন ধর্মের মানুষের মানবিক সম্পর্কের যে চিত্র সমরেশ বসু এঁকেছেন তা বিচার করো। তারপরের প্রশ্ন, হারানের নাত জামাই থেকে কি করবে, এই গল্প অবলম্বনে তেভাগা বা কৃষক আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। এখানে 4টে মোস্ট ইম্পর্টেন্ট বলেছি এবং আরেকটি প্রশ্ন এখানে দেয়া হয়েছে, আরেকটি প্রশ্ন চরণ দাস LLA, ঠিক আছে, এটার মানে সমকালীন রাজনীতি ও মানে সুবিধাবাদের দর্পণে চরণ দাস MLA গল্পটির সার্থকতা, চরণ দাস MLA গল্পের সার্থকতা। ঠিক আছে, এটা করলে তোমরা মানে অন্যান্য প্রশ্নও যদি এখান থেকে আসে একটু লিখে আসতে পারবে আর কি। ঠিক আছে, এইভাবেই সাজেশন রেডি করা হয়েছে। এবং এখান থেকে 5 নম্বরের প্রশ্ন তোমরা একটু দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো করবে আমি আর পড়ছি না, 5 নম্বরের প্রশ্ন স্ক্রল করে যাচ্ছি, তোমাদের একটু দেখে নিতে হবে। আবারও বলছি, তোমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি, তোমাদের পরীক্ষার কিন্তু বেশি বাকি নেই। তোমরা যারা এইভাবে একদম গুছিয়ে মানে সাজেশন সহ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি পারো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখো এবারে 3 নম্বর মডিউল কি আছে, নাটক তোমাদের একটাই প্রহসন দেয়া হয়েছে, একেই কি বলে সভ্যতা, এই প্রহসনটা তোমাদের এখানে দেয়া হয়েছে। এখানে প্রথম প্রশ্ন দেখো, সমাজ চিত্ত মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসন অবলম্বনে তৎকালীন কলকাতার বাবু সমাজ বা নব্যবঙ্গ সমাজের অবক্ষয়ের চিত্র আলোচনা করো। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, তাই এখানে আমি লিখেও দিয়েছি যে এটি সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে চরিত্র থেকে কি বলবে দেখো, একেই কি বলে সভ্যতা অবলম্বনে নবকুমার চরিত্রটি বিশ্লেষণ করো। ঠিক আছে, তারপরের প্রশ্ন আছে নামকরণে কি বলা হচ্ছে, প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। সমাজ চিত্রের উত্তরটি একটু ঘুরিয়ে লিখলেই এটা হয়ে যাবে। আরেকবার বুঝে নাও, এটা বলছে প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। এখানে যে সমাজ চিত্রের যে উত্তর, ঠিক আছে, সেটাকেই একটু ঘুরিয়ে লিখলে, অর্থাৎ কোনটা বলছে সমাজ চিত্রের উত্তর দেখো। ঠিক আছে, এই যে প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু ওখানে লিখলেই, একটু ঘুরিয়ে লিখলেই এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে যাবে, সব লিখে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো প্রহসন হিসাবে সার্থকতা, একেই কি বলে সভ্যতা বলছে কি কেবল হাস্য কৌতুকে ভরা নাকি এর মধ্যে গভীর কোনো ট্র্যাজেডি লুকিয়ে আছে বিচার করো। এই হচ্ছে তোমাদের সাজেশন এবং 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কিছু দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। এইভাবে তোমরা যদি রেডি হতে পারো, অবশ্যই তোমরা সমস্ত প্রশ্ন অ্যান্সার পরীক্ষায় করে আসতে পারবে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে, এর সঙ্গে আমাদের ছোট প্রশ্ন আছে, সেগুলোও স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকছে।